ওকে, এক এক করে বলা শুরু করতে পারেন আপনারা কি কি প্রবলেমস ফেস করতেছেন। সবার আগে বলেন প্রিপারেশন কেমন, কি মনে হয় কালকের পরীক্ষা কেমন হতে যাচ্ছে। স্যার এত বড় সিলেবাস স্যার, একটা পড়লে মনে হচ্ছে যে আরেকটা ভুলে যাচ্ছি। মানে খুবই। ইনকোর্স থেকে ইনকোর্সের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড এর কাছাকাছি স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে, ওই জাতীয় জিনিসগুলো প্রিপারেশন নিবেন। আর খুব সিভিয়ার ঝামেলাওয়ালা প্রশ্ন মানে অন্তত আমি অ্যাজ ফার্স্ট এক্সামিনার করি নাই। আর হোপফুলি বেশিরভাগ সেট ফার্স্ট এক্সামিনার থেকেই আসবে আশা করি। মানে যত ভয় পাচ্ছেন এত ভয়ের কিছু আশা করি নাই। হ্যাঁ, ঠান্ডা মাথায় যতটুকু আপনার দ্বারা সম্ভব আপনাদের দ্বারা কভার করে তারপর যান। বাকিটা পরীক্ষার হলে হোপফুলি ভালো হবে। ওকে, এক এক করে বলতে পারেন প্রবলেমস। স্যার স্যার নিউমেরিক্যাল আমাদেরকে আপনি যে 2.2। ফুরিয়ারের প্রুফ করাইছিলেন ওগুলো কি ইম্পর্টেন্ট? প্রুফ গুলা মানে বেশি থিওরিটিক্যাল প্রুফ গুলো ইম্পর্টেন্ট না, কিন্তু একটু ম্যাথমেটিক্যাল নেচারের প্রুফ ইম্পর্টেন্ট। কিরকম আমি এক্সাম্পল বোঝানোর জন্য বলছি ম্যাথমেটিক্যাল বলতে কি মিন করতেছে। ধরেন এফ এর ফুরিয়ার হোক আর ল্যাপ্লাস হোক, মানে এফ এর একটা ফাংশনের ট্রান্সফর্ম জানা আছে, তার ডেরিভেটিভের ট্রান্সফর্মটা বের করতে হবে। ওই 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 ধরনের যে থিওরির প্রুফ গুলা সেগুলো তো কাইন্ড অফ একটু ম্যাথ টাইপেরই, ডিফারেন্সিয়েট করে দিচ্ছেন এটসেট্রা। সো ওইগুলো একটু দেখবেন, কিন্তু যেহেতু আপনারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, একদম র থিওরিটিক্যাল প্রুফ গুলো আমি দেই নাই আর কি। এন্ড হোপফুলি সেকেন্ড এক্সামিনারও না দেওয়াটাই হয়তো প্রেফার করবে। হ্যাঁ, আরেকজন কি যেন জিজ্ঞেস করছিলেন প্যারালালি। স্যার 2.2 এর 20 নম্বর স্যার। ওই যে বার্ডেনের। বার্ডেন, আচ্ছা। ওপেন করতেছি বইটা, দাঁড়ান। বার্ডেন কোথায়? বার্ডেনের 2.2 এর এক্সারসাইজে আছে, আপনি কি এটি মিন করেছেন? জি স্যার। হ্যাঁ, কত নাম্বার? কত নাম্বার বললেন? 20। 20, আচ্ছা আচ্ছা। Show that if A is any positive number, then the sequence defined by এত converges to A। আচ্ছা, আপনার কি 20 এ তে প্রবলেম না বি তে? যিনি প্রশ্ন করলেন এতে প্রবলেম নাকি বি? এতে স্যার, এতে। দেখেন, এটা আসলে সহজ প্রবলেম। এটাকে দুই অ্যাঙ্গেল থেকে হয়তো সলভ করা যেতে পারে। একটা ইজিয়ার অ্যাঙ্গেল থেকে আগে করি, সেটা হচ্ছে এই আইডিয়াটা কিসের সাথে ম্যাচ করে। এইটা তো বুঝতে পারতেছেন যে এক্স ইকুয়ালস টু ফাই অফ এক্স ফিক্স পয়েন্ট ইটারেশন মেথডের সাথে রেজোনেট করে, রাইট? যেখানে এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু ফাই অফ এক্স এন। এইটাকে আমরা ইটারেটিভলি বারবার ইউজ ইউজ করতে থাকি, তাতে করে দেখা যায় যে এন যখন টেন্ডস টু ইনফাইনাইট, এক্স এন তখন টেন্ডস টু সাম এক্স ভ্যালুতে কনভার্জ করে। এটাকে আমরা বলে দিই হচ্ছে এটি হচ্ছে সলিউশন, ইফ এটা যদি কনভার্জ করে আর কি। তো এইটার স্ট্রাকচারটা কিছুটা তার সাথে মেলে। সো দিস ইজ এক্স এন, তার মানে এই পুরাটা হচ্ছে ফাই অফ এক্স এন মাইনাস ওয়ান। তো এই সিকোয়েন্সটা যদি আগাতে থাকে তার মানে কি? এই সিকোয়েন্সের প্রথম ভ্যালুটা এক্স ওয়ান, তারপরে ভ্যালুটা এক্স টু। ওরা যদিও কথা বলতেছে এটা সিকোয়েন্স নিয়ে, কিন্তু আমি এটাকে নিয়ে গেছি এই ফিক্স পয়েন্ট ইটারেশন মেথড, কারণ বিকজ এই ফিক্স পয়েন্ট ইটারেশন এভরি ইটারেশনে যে মেম্বার গুলাকে পাচ্ছি তাদেরকেই এক একটা সিরিজের মেম্বার হিসেবে চিন্তা করে কিন্তু আমরা একটা সিকোয়েন্স সাজাতে পারি। তো সেই ক্ষেত্রে শেষ মাথার ভ্যালুটাকে হবে এই সলিউশন। তাহলে এই আইডিয়াটাকে, দুইটা আইডিয়াকে যদি আমরা ফিউশন করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এন যখন টেন্স টু ইনফাইনাইট, এক্স এন তখন টেন্স টু একটা সার্টেন ভ্যালু এক্স। তো সেই লজিকে এই ইকুয়েশনটা তখন লেফট হ্যান্ড সাইডটা তো আমি এক্স লিখে ফেলতেছি, মানে আমি এন টেন্স টু ইনফাইনাইট নিয়ে ফেলছি আর কি। লেফট হ্যান্ড সাইড তখন টেন্স টু এক্স। হোয়াট অ্যাবাউট রাইট হ্যান্ড সাইড? এক্স এন মাইনাস ওয়ান, এইটাও তো এন ইনফাইনাইট হলে তো ওই এক্স এই কনভার্ট করতেছে। এক্স এন লেখেন আর এক্স এন মাইনাস ওয়ান লেখেন, টেন্স টু তো এক্স। তো সেই সেন্সে হাফের সাথে এক্স আসতেছে, এখানে এ বাই নিচে এখানে টু এক্স। এইটাকে যদি একটু সিম্পলিফাই করে
লেফট সাইডে হাফ এক্সটাকে বামে নিয়ে গেলে এক্স মাইনাস হাফ এক্স হচ্ছে, আর রাইট সাইডে থাকতেছে এ বাই টুয়াইজ এক্স, এইটা টু কেটে ফেলেন, এক্সটাকে এই পাশে নিয়ে ফেলেন, তাহলে আসছে সেভেন স্কোয়ার। তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট এ। এখন আপনি যদি একটা পজিটিভ এক্স নট দিয়ে শুরু করেন তাহলে রাইট সাইডে, এবার একটু অন্য কালার দিয়ে দেখাই, এই লোকটাও পজিটিভ, এই লোকটাও পজিটিভ, তাহলে আউটপুট যেটা সেটাও পজিটিভই আসবে। সেই আউটপুটটা আবার ইটারেটিভলি আরেকবার এখানে বসাচ্ছি, সাইক্লিক ভাবে বারবার পজিটিভই প্রডিউস হতে থাকবে, হুইচ মিনস এক্স নট যদি গ্রেটার দেন জিরো হয়, স্টার্টিং পয়েন্টটা যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে এক্সটা তখন পজিটিভ রুট এ তে কনভার্জ করবে। আমি কি এক্সপ্লেন করতে পারছি? জি স্যার। সো মোদ্দা কথা সামারি হচ্ছে, এই লোকটা অরিজিনালি একটা সিকোয়েন্স, এক্স নট দিয়ে স্টার্ট করবো, এক্স ওয়ান পাবো, এক্স ওয়ান থেকে এক্স টু পাবো, এভাবে একটা সিকোয়েন্স নিয়ে কথা বলতেছি, বাট আমরা এটাকে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে, ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে ভিজুয়ালাইজ করতেছি। কি আমরা এটাকে চিন্তা করতেছি, কোনো একটা ইকুয়েশন এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ ছিল, যার সলিউশন পাওয়ার জন্য আমরা এইভাবে ওকে রিঅ্যারেঞ্জ করছি, এন্ড রাইট হ্যান্ড সাইডটাকে আমরা ফাই অফ এক্স ধরছি, তাতে করে এরকম একটা ইটারেশন ইকুয়েশন আসছে। তাহলে এই ইটারেশন ইকুয়েশনে এক্স এন কনভার্জ কোথায় করবে, উত্তর হচ্ছে এই অরিজিনাল ইকুয়েশনের রুটে। দ্যাটস ইট। এইবার এটা যদি বুঝে থাকেন, আমি একটু মুছে ফেলতেছি, এটাকে আরেক অ্যাঙ্গেল থেকেও চিন্তা করা যেতে পারে। আমি আমি 100% শিওর না যে ওয়ার্ক করবে কিনা, বিকজ এটা ডিপেন্ড করতেছে প্রশ্নকর্তা কোন অ্যাঙ্গেল থেকে চিন্তা করছে তার উপর। বাট আমি হাফ হার্টেডলি বিলিভ করি যে মেবি আমি এখন যেটা বলতে চাচ্ছি মিলবে। না মিললে ক্যান্সেল করে দিবেন, না মিললে জাস্ট ভুলে যাবেন কি বলছি। যদি মিলে তাহলে একসেপ্ট করবেন। সেটা হচ্ছে এইটা কোন একটা ইকুয়েশনের, এইটা কনভার্জ করে রুট এ তে দেখাতে হবে। আমি আবারও চিন্তা করতে চাচ্ছি এটা কোন একটা ইকুয়েশনের সলিউশন বের করা একটা ইটারেটিভ ফর্মুলা। কোন ইকুয়েশনের হবে, এমন ইকুয়েশন যার সলিউশনটা রুট এ। তাহলে যেই সবচেয়ে ছোট ইকুয়েশন যার সলিউশন রুট এ, সেটা হচ্ছে এই ইকুয়েশন, বা এক্স স্কোয়ার মাইনাস এ ইকুয়ালস টু জিরো। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা নিউটন রাফসন মেথডে সলভ করার জন্য একটা ফর্মুলা লিখতে চাই, তাহলে নিউটন নিউটন রাফসনের ফর্মুলাটা কি, এক্স এন ইকুয়ালস টু এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এফ অফ এক্স এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ এক্স এন মাইনাস ওয়ান। সিম্পলিফাই একটু করি, এক্স এন মাইনাস ওয়ান রেখে দিই যা আছে তাই, মাইনাস এফ এর জায়গায় বসাই দিই হচ্ছে এক্স এন মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস এ, আর এফ ড্যাশের জায়গায় বসাই দিই হচ্ছে টু এক্স, কি দেখি, টু এক্স এন মাইনাস ওয়ান। তাহলে একটু ডিভাইড করে লিখি, এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এন স্কোয়ার বাই টু এক্স এন মাইনাস, তাহলে এটা আসতেছে মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাই টু, মাইনাস ওয়ান প্লাস এ বাই টু এক্স এন মাইনাস ওয়ান। এই দুটো একটু হিসাব করলে আসে হচ্ছে হাফ এক্স এন মাইনাস ওয়ান প্লাস এখানে হচ্ছে টু বাই এ বাই টু এক্স এন মাইনাস ওয়ান, আর শুরুটা করছি এক্স এন দিয়ে। সো টেকনিক্যালি আমরা আগে এক যেখান থেকে রেখেছি এখন তার উল্টা ডিরেকশনে রেখেছি, এভাবে চিন্তা করতে পারেন। তো যেহেতু আমরা দেখাতে পারলাম যে এই ইকুয়েশনকে সলভ করার জন্য নিউটন রাফসন মেথডের ইটারেশন ইকুয়েশনটা এক্স্যাক্টলি এই গিভেন ইকুয়েশনটা, তার মানে আমি কনফার্ম যে এক্স এন টেন, এন যদি টেন্স টু ইনফাইনাইট নেন, তাহলে এক্স এন টেন্স টু রুট এই হবে, অ্যাজ লং অ্যাজ এক্স নট গ্রেটার দেন জিরো। আচ্ছা এবার আমি বলি আমি কেন শুরুতে হাফ হার্টেডলি বলছি যে আমি কনফার্ম না, কারণ হচ্ছে ইটারেশন ফিক্স পয়েন্ট ইটারেশন ইকুয়েশন ইনফাইনিটলি মেনি হইতে পারে একটা ইকুয়েশনের জন্য, ওই ইনফাইনিটলি মেনি পসিবল অপশনের মধ্যে নিউটন রাফসন একটা। সো যে প্রশ্ন করছে সে কি সাম র্যান্ডম ফিক্স পয়েন্ট ইটারেশনকে মাথায় রেখে প্রশ্ন করছে, নাকি সে শুরু থেকে নিউটন রাফসনকে টার্গেট করে করছে, এটা আমি আগে থাকতে জানি না। এই জন্য আমি হাফ হার্টেডলি বলছি, বাট আলটিমেটলি ম্যাচ করে গেছে। সো হ্যাঁ, এখান থেকে আমরা বুঝতে পারছি অরিজিনালি কোয়েশ্চেনটা যিনি করেছেন তার মাথায় নিউটন রাফসন ছিল, নট ফিক্স পয়েন্ট। আর বুঝতেই পারতেছেন এক্স নট যদি লেস দ্যান জিরো হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে বারবার এখানে নেগেটিভ নাম্বার আসবে, দুইটা নেগেটিভ নাম্বারকে অ্যাড করলে নেগেটিভই হবে। সো প্রতি ইটারেশনে নেগেটিভই প্রডিউস হতে থাকবে। দ্যাট ইজ ওয়াই তখন এই যে গিভেন ইকুয়েশনটা, সেটার নেগেটিভ রুটটা তখন এসে পড়বে। এখন পজিটিভ দিয়ে শুরু করলে রুট এ পাবো, নেগেটিভ দিয়ে শুরু করলে মাইনাস রুট এ পাবো। পুরোটা কি ক্লিয়ার করতে পারছি যিনি প্রশ্ন করছিলেন?
জি স্যার। ওকে, আমি ক্লিয়ার করলাম। নেক্সট কনফিউশন বা নেক্সট কোয়েশ্চেন বলতে পারেন আপনারা। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার আমাদের হচ্ছে ল্যাপ্লাস ফোরিয়ার এসব চ্যাপ্টারে অনেকগুলো ফর্মুলার প্রুফ আছে। কনভলিউশন, তারপরে হচ্ছে ট্রান্সফর্ম, এগুলোর প্রুফ। এগুলোর হ্যাঁ, প্রুফ কি আমাদের পড়তে হবে? এটার উত্তর কিছুক্ষণ আগে কিন্তু দিছি। একটু ম্যাথমেটিক্যাল যেগুলার প্রুফ গুলা অঙ্কের মতো সেগুলা দেখবেন, কিন্তু যেগুলা খুবই থিওরিটিক্যাল আছে সেগুলা দেখা লাগবে না। আর প্রুফ যদি দেওয়াও হয়, এমনকি ম্যাথমেটিক্যাল নেচারের প্রুফ যদি দেওয়াও হয়, সেটাও এক দুইটা থাকতে পারে পুরা কোয়েশ্চেনে। হ্যাঁ, আপনাদের পরীক্ষা, আমি বিলিভ করি সেকেন্ড এক্সামিনারও এটা মাথায় রাখবেন যে আপনারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সো প্রবলেম সলভিং বেসড কোয়েশ্চেনই বেশি হবে। সো ওই একটা বা দুইটা প্রুফ যদি এসেও পরে পরীক্ষায়, আপনারা হয়তো পারবেন ওইটা, আর না পারলেও অন্যান্য সেট তো থাকবে অপশন। সেইটা নিয়ে না বেশি ভয়ের কিছু নাই। কোন একটা প্রুফ পছন্দ হইলে, দেখার মতো হইলে চট করে দেখে ফেললেন, পছন্দ না হলে স্কিপ করলেন। আল্লাহর উপর ছেড়ে দেন, প্রিপারেশন নেন, রিল্যাক্স হবে। ওকে, নেক্সট। আর কেউ স্যার কোনো ফুরিয়ার হ্যাঁ, থেকেই কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার লাস্ট ওই 11.9, সেখানে হচ্ছে ডিএফটি আর এফএফটি। স্যার ওগুলোর তো খুব এক্সপ্লিসিট অঙ্ক আর কি নাই বইয়ে। এফএফটি তে স্যার বইয়ে একটু সমস্যা ছিল আমার লাস্টে। পেজ নাম্বার বলতে পারেন? আচ্ছা, আমার মনে হয় আমি পেয়ে গেছি এই ফুরিয়ার স্যার ট্রান্সফর্ম। 532, 532। আচ্ছা, 532। হ্যাঁ, 532-তে আপনি বলতেছেন যে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মের কোনো স্পেসিফিক প্রবলেম সলভ করে দেয়া নাই। জি স্যার। আচ্ছা, তাতে খুব বেশি ক্ষতি নাই, ধরেন। স্যার আর এখানে একটু সমস্যা ছিল। এই যে স্যার 22A, we obtain F not cap, F1 cap, এগুলোর ইকুয়েশন। আহ, এখানে কোন ইকুয়েশন গুলো আরেকবার একটু রিপিট করবেন, ইকুয়েশন নাম্বার দেওয়া আছে ওইটা বললে ভালো হয়। স্যার 22A। ফ্রম 22, এই যে এইটা। জি স্যার। হ্যাঁ, কি প্রবলেম? স্যার এটা বুঝতে পারিনি আমি। আচ্ছা, ওই লেকচার ভিডিওটা দেখেও বুঝেন নাই? না স্যার। আচ্ছা, আচ্ছা। মানে ইকুয়েশনে কোন কম্পোনেন্টটা কি এবং ইকুয়েশন কিভাবে ওয়ার্ক করতেছে, এটা এটা বুঝালেই হচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা, প্রথম শুরু করব ওমেগা দিয়ে। ওমেগাটা কি ছিল মনে করে দেখেন। আহ, আপনাকে আগে বুঝতে হবে আপনি এফএফটি দিয়ে সলভ করে কিন্তু ডিএফটি বের করতেছেন, আপনি কিন্তু ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মই বের করতেছেন। সো ফর এক্সাম্পল, এই এই ডাটা আমি এটাই বলতে নিছিলাম তখন, যে এখানে যে ডাটাটা দেয়া আছে, একটা এক্সাম্পল 4 যে সলভ করা আছে, এটা ডিএফটি রেগুলার, সরি, অরিজিনাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মেথডে সলভ করা আছে। এটাই আপনি এফএফটি দিয়ে সলভ করতে পারেন। এটাকেই আপনি একটা অঙ্ক হিসাবে চিন্তা করতে পারেন, n = 4 ডাটার জন্য আপনি এফএফটি দিয়ে সলভ করুন। আচ্ছা, এখন ওমেগাটা কে ছিল এখানে, এইটুকু আপনি ক্লিয়ার কিনা? এই যে এই এই ফর্মুলা দিয়ে যে আমরা ওমেগা বের করি। জি স্যার, এটা আমি বুঝতে পেরেছি। সো ওমেগাটা বের করার পর এখানে আপনাকে ফার্স্ট যেটা বুঝতে হবে, ক্যাপিটাল এন হচ্ছে আপনার টোটাল ডাটার সংখ্যা, দ্যাট ইজ। আচ্ছা, ধরেন আমরা ফ্রম নাও অন এই অঙ্কটার রেফারেন্স বারবার দিব, তো এই অঙ্কে জি স্যার। ক্যাপিটাল এন এর ভ্যালু 4। হুম। তাহলে আমরা এইখানে ক্যাপিটাল এন দিয়ে 4 বুঝাচ্ছি, টু দা পাওয়ার এন, এটা ইনভলভ। টু দা পাওয়ার এন তো বুঝতেই পারতেছেন, এন এর ভ্যালু ভ্যারি করে করে m-1 পর্যন্ত যাবেন। হুইজ ক্যাপিটাল এম
উত্তর হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল এন বাই টু। জি স্যার, 2। তার মানে আমাদের জন্য ক্যাপিটাল এন ছিল 4, তাহলে ক্যাপিটাল এন হবে 2। জি স্যার। ক্যাপিটাল এন মাইনাস 1 হবে 1। তার মানে স্মল এন এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত যাবে। সো এই এ নাম্বার ইকুয়েশনটাকে এখানে এন এর ভ্যালু বসায় বসে দুইটা ইকুয়েশন পাবো, এন জিরো এবং এন ওয়ান এর জন্য। বি নাম্বারের জন্য দুইটা পাবো, এন জিরো এবং এন ওয়ান এর জন্য। এখন খেয়াল করে দেখেন, প্রথম ইকুয়েশন এ নাম্বারে যখন আমি এন জিরো আর ওয়ান বসাচ্ছি, আমি এফ নট ক্যাপ আর এফ ওয়ান ক্যাপ পাচ্ছি। বি নাম্বার ইকুয়েশনে যখন আমি এন এর ভ্যালু জিরো আর ওয়ান বসাবো, কাকে কাকে পাবো? ক্যাপিটাল এম এর ভ্যালু কিন্তু 2। তাহলে এন জিরো বসালে 2 ঘর শিফট হয়ে পাবো হচ্ছে এফ টু। স্যার 2 আর 3 পাবো। এক্স্যাক্টলি। আর এন ওয়ান বসালে 2 ঘর শিফট হয়ে পাবো এফ থ্রি ক্যাপ। জি সো এই স্যার। এম এর আইডিয়াটাই ছিল হচ্ছে এই উপরের ডাটাটা হচ্ছে ফার্স্ট হাফ অফ ডাটার জন্য, এন ক্যাপিটাল এন সংখ্যক ডাটার প্রথম হাফের ভ্যালুর জন্য প্রথম ইকুয়েশনটা, আর পরের হাফ ভ্যালুগুলা পাওয়ার ইকুয়েশন হচ্ছে এই সেকেন্ডটা। বাদ বাকি শুধু দুইটা, এখানে আসলে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টার্ম বাকি থাকে, সেটা হচ্ছে এই এফ ইভেন এন ক্যাপ আর এফ অড এন ক্যাপ। এরা কারা? উত্তর হচ্ছে খুব সিম্পলি, এরা এরা সবচেয়ে সহজ, এরা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু সবচেয়ে সহজ। সেটা হচ্ছে একদম অঙ্কের শুরুতে এখানে চারটা ডাটা আছে। আপনি মূল অঙ্ক ভুলে যাবেন, যাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে বলা হয়েছে তাকে ভুলে যাবেন। আপনি শুধু অড প্লেস গুলা, দ্যাট ইজ 0 আর 4, এই ডাটাগুলাকে এক্সট্রাক্ট করে একটা সিকোয়েন্স বানাবেন। এটা একটু লিখে বুঝাই। সো তার মানে আমি একটা সিকোয়েন্স বানাবো, 0 থাকবে সেখানে আর 4 থাকবে। এইটার নাম আমি দিব হচ্ছে এফ অড ডাটা। তাহলে টেকনিক্যালি এফ অড ওয়ান কত? 0। এটা বোধহয় কমা দিয়ে লিখতেছিলাম, হ্যাঁ। আর এফ অড টু হচ্ছে 4। বুঝতে পারছি? জি স্যার। একইভাবে এফ ইভেন নামে আমি একটা অ্যারে ফর্ম করব, সেখানে থাকবে ইভেন পজিশনের ডাটাগুলো, হুইচ ইজ 1 and 4। এই 1 পুরো and 9 আলোচনা, স্যার। হ্যাঁ। 9 হবে না? ওয়ান আর 1 and সরি 9। 1 আর 9, সরি 1 আর 9। আচ্ছা, আমি একটা ভুল আসলে বলছি, যেই ভুলের জন্য পুরো জিনিসটা উল্টায় গেছে। সেটা হচ্ছে, মনে করে দেখেন, ইন্ডেক্স আমরা শুরুটা ইন্ডেক্স ধরি 0, পরের ইন্ডেক্স 1, তারপর ইন্ডেক্স 2, তারপর ইন্ডেক্স 3। 3। ইন্ডেক্স আমরা 1 2 3 4 করি না, আমরা 0 1 2 3 করি। ওই সেন্সে এটা ইভেন হবে ফোরটা স্যার। আসলে হবে না, হবে এটা কত এখানে? 1 আর এটা 9। হবে 1 আর 9। তাহলে এফ অড ওয়ান হবে 1, মানে এফ, হ্যাঁ, এফ ওয়াড, এখানে এখানে এটা হবে 0, এটা হবে 1। ইন্ডেক্সিংটা আমি 1 থেকে ধরে ফেলছি। সো এফ অড 0 হবে 1, এফ অড 1 হবে 9, আর এফ ইভেন এখানে আসবে হচ্ছে 0 আর 4। এফ ইভেনের 0th এলিমেন্ট হবে হচ্ছে 0, এফ ইভেনের ওয়ান বা ফার্স্ট এলিমেন্ট হবে হচ্ছে 4। সো এইভাবে আপনি মূলত আপনার কাজ হচ্ছে এই স্প্লিট করে দুইটা সিকোয়েন্স বের করা। And এই দুই সিকোয়েন্সের আপনি বের করবেন হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে পেয়ে যাবেন এদের ক্যাপ। এবং এদের ফুরিয়ার ট্রান্সফর্মটা আপনি বের করবেন হচ্ছে আপনার নোন যে মেট্রিক্স মেথডে। সো নোন মেট্রিক্স মেথডে এই অঙ্কটা এখানে 4 বাই 4 মেট্রিক্স বের করতে হয়েছে, কিন্তু আপনাকে এখন দুইটা ছোট ছোট 2 বাই 2 মেট্রিক্স এর অঙ্ক করতে হবে। আশা করি বুঝতে পারছেন। স্যার ওই 2 বাই 2 ম্যাট্রিক্সের অঙ্কটা যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে দেখেন, আমরা সব মুছে ফেলে এফ ইভেন নিয়ে কাজ করি। এফ ইভেনের অ্যারেটা আসতেছে হচ্ছে শুধু 0 এফ নট এর ভ্যালু, আর শুধু 4 এফ টু এর ভ্যালু। সো ওর জন্য ক্যাপিটাল এফ টু মেট্রিক্সটা কে হবে? উত্তর হচ্ছে ওর জন্য আগে ওমেগাটা বের করতে হবে। সো এই অঙ্কের ওমেগাটা 4 বাই 4 এর জন্য আমরা বের করবো কার জন্য? টু স্যার বাই টু 2 এর জন্য। মাইনাস এর। 2 পাই আই বাই ক্যাপিটাল এন কে আমরা এখন ধরবো হচ্ছে 2। এটা কিন্তু, এই ক্যাপিটাল এন কিন্তু মূল অঙ্কের ক্যাপিটাল এন থেকে আলাদা, এটা এখন একটা আলাদা ছোট অঙ্ক করতেছি আমরা। জি স্যার। তো এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই পাই। স্যার -1 হবে। -1 হবে। সো ওমেগা যদি -1 হয়, তাহলে এফ টু ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? ওমেগা টু দা পাওয়ার 0, ওমেগা টু দা পাওয়ার 0, ওমেগা টু দা পাওয়ার 0, শুধু এখানে বক্সের ভিতরে ω⁴ 1। 1 1 1 মাইনাস। আপনার এখন
এফ ইভেন ক্যাপটা হবে হচ্ছে এফ টুর সাথে এফ ইভেন মাল্টিপ্লাই করে ফেললেই করতেছে। বেসিক্যালি আমরা এটাকে কলাম বানানোর জন্য ট্রান্সপোজ হিসেবে চিন্তা করবো, আদারওয়াইজ গুণ করা যাবে না। সো 1 1 1 - 1 এটার সাথে মাল্টিপ্লাইড হবে হচ্ছে 0 4, মাল্টিপ্লাই করে যা আসে 0 + 4 হচ্ছে 4, 0 - 4 হচ্ছে -4। যদি ক্যালকুলেশন মিস্টেক না করে থাকি তাহলে এটা হচ্ছে এফ ইভেন ক্যাপ। একইভাবে এফ অড ক্যাপ পেয়ে যাবেন, এইখানে যা 0 4 এর জায়গায় মাল্টিপ্লাই করবেন 1 9। সো যা যা করলাম কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না স্যার। ফাইন, তাহলে এখন আমরা আবার আপনার মূল কোয়েশ্চেনে ব্যাক করি, যে এইখানে আমরা এই ফর্মুলা যেটা কি করতেছি, এই ফর্মুলা যেটা ইউজ করে আমরা ডিএফটি বের করতেছি। ফর্মুলা যেটা মূলত এফএফটি অ্যালগোরিদমের ফর্মুলা। প্রত্যেকটা টার্ম কি আমি বলে ফেলছি। আপনি এই ক্যাপ গুলার সবগুলা ডাটা বের করে ফেলার মানে হচ্ছে আপনি মূল ডাটার ডিএফটি বের করে ফেলছেন। কিন্তু এটা তাহলে ফার্স্ট কেমনে হলো? উত্তর হচ্ছে দেখেন এই ওমেগার ম্যাট্রিক্সটা এটাকে বের করার সময় কত সহজ হয়েছে না, সবই ওয়ান, মাঝখানে খালি একটা এলিমেন্ট ওমেগা। তো চারটা বের করতে গেলে কষ্ট বেশি হতো, মাল্টিপ্লিকেশনের চিন্তা আছে। আবার চিন্তা করে দেখেন যে আমরা আসলে যখন কাজ করব না থাকবে চারটা, না থাকবে দুইটা, থাকবে হান্ড্রেডস অফ থাউজেন্ডস ডাটা। অত বড় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডিফিকাল্ট। তার বদলে তাকে ভেঙে নিয়ে দুই ভাগে ভাগ করে আমরা কাজ করতেছি, এই জন্য ফাস্ট হচ্ছে। এবং প্রোগ্রাম লেভেলে আমরা যখন কাজ করবো আমরা যেটা করি, দুই ভাগে একবার ভাগ করি না, বারে বারে ভাগ করি। এটা দেখবেন এই ভিডিওতে আমি এক্সপ্লেন করছিলাম, রাইট? ভাগ করে জি করে স্যার। একদম ছোট একটা কেসে নিয়ে আসি, তারপর রিটার্ন ব্যাক করতে থাকি বারবার ইউজিং এই ইকুয়েশন 22-এর এই। ওকে, আমি কি পুরো আপনার কোয়েশ্চেন বা কনফিউশন যা ছিল ক্লিয়ার করতে পারছি? স্যার জি ইভেন আর স্যার। অড বের করার পর কি করছেন, দুইটাকে অ্যাড করার জন্য একটু যদি আবার বলতেন। আচ্ছা, এফ এফ অড ক্যাপ আর এফ ইভেন ক্যাপ বের করে ফেলছি, তারপর কি, এই তো প্রশ্ন? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা এই ইকুয়েশন ব্যবহার করে আমার আসলে যা লাগবে, আমার তো এফ ইভেন নিয়েও আগ্রহ নেই, এফ অড নিয়েও আগ্রহ নেই। আমার আগ্রহ হচ্ছে এফ নট, F1, F2, F3 অরিজিনাল ডাটা ছিল, তাদের ক্যাপ ডাটা, এদেরকে বের করা আমার কাজ। তেমন এই চারটা এলিমেন্ট যদি আপনি পেয়ে যান তাহলেই কাজ শেষ। এই এ নাম্বার ইকুয়েশন দিয়ে পাবো প্রথম দুটা, এফ নট আর F1 ক্যাপ। কিভাবে? এই যে এন এর ভ্যালু 0 থেকে n - 1, এম এর ভ্যালু আমাদের এই অঙ্কের জন্য 2। সো n = 0 বসালে, প্রথম ইকুয়েশন n = 0 বসালে আমি পাবো এফ নট ক্যাপ। কত হবে? এই যে এখানে খালি মান বসাবেন, বাকিটা মান বসানো রাখবেন। একইভাবে প্রথম ইকুয়েশনে n = 1 বসালে পাবো হচ্ছে F1 ক্যাপ। এই দুইটাই হচ্ছে এ নাম্বার থেকে। এবার বি নাম্বারে যদি আসেন, বি নাম্বারে যদি n = 0 বসাই তাহলে আমি পাবো F0 + 2, তার মানে F2 ক্যাপ। এবং n = 1 যদি বসাই তাহলে পাবো হচ্ছে F3 ক্যাপ। সো এই চারটা ভ্যালু এখানে বসায় দিলে আমি টোটাল এফ ক্যাপটা পেয়ে গেছি, উইচ ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য গিভেন ডাটা, 4 পয়েন্ট ডাটা। ক্লিয়ার? জি স্যার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। স্যার এক্সামে আমাদের সর্বোচ্চ কি চারটাই আসতে পারে ডাটা পয়েন্ট? চারটার বাদে আমি যদি বাড়াতে চাই, আমি অ্যান্সার দিব তার আগে লজিক দিতেছি। এই চারটা থেকে বাড়ায় যদি আমি দিতে চাই তাহলে আমার ইভেন নাম্বার তো দিতে হবে, সো 6টা মিনিমাম। যদি এরপরে বাড়াতে চাই, 6টাকে হাফ করলে এসে 3, হুইচ মিনস এফ ইভেন এবং এফ অড দুইটাই 3/3 ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হবে। সো একবার হাফ করার পরেও যথেষ্ট ওয়ার্কলোড থেকে যাচ্ছে। 4/4 এর ওয়ার্কলোড কমানোর জন্য তো দিয়ে দিচ্ছিলাম অ্যালগরিদম, তাই না? মানে আবার ধরেন আমি যদি পরের ইভেন নাম্বারটা যাই, ইভেন নাম্বার বাড়লেও কিন্তু কাজ অনেক সময় না বেড়ে কমে। ধরেন আমি 8-এ গেলাম, একবার হাফ করলে 4 হয়, আরেকবার হাফ করলে 2 হয়, তখন এফ অড এবং এফ ইভেন দুইটি 2 হবে। সো সেই ক্ষেত্রে আমার ইটারেশনের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে নেস্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। একবার আপনি একটা নেস্ট পারলে পরের নেস্ট যে আপনি পারেন ওটা নতুন কিছু আর প্রমাণ আমি পাচ্ছি না। সো সবকিছু লজিক্যালি বলতেছে যে আপনি এই অ্যালগোরিদম বুঝছেন কিনা ভালো করে এটা চেক করার জন্য অলমোস্ট
একটা 4 ডাটা পয়েন্ট দিলেই এনাফ। সো পরীক্ষায় 4-এর বেশি আশা আসলে হবে না। নেক্সট কোয়েশ্চেন। 11.7-এ। 11.7, পেজ নাম্বারটা কি বলা পসিবল? আচ্ছা, 11.7 কাছেই আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, 7-এর কত কোথায়? আমি চলে আসছি। 11.7 কি বলেন? স্যার এই তো স্যার 1 থেকে 6-এ হুম। আমরা যখন ইভালুয়েশন অফ ইন্টিগ্রালস যখন আমরা করব, হুম। তখন এটা ওই তো ওই কখন শুধু সাইনেরটা ধরলেই হবে, কখন কোসাইন ধরলে হবে, আর কখন দুটা ধরতে হবে, এটা কেমনে বুঝবো? আপনাকে পরীক্ষায় বলে দিবে সাইন ইন্টিগ্রাল বা কোসাইন ইন্টিগ্রাল। আর আর স্যার আমরা যদি এরকম যদি করি যে হ্যাঁ। ওই সাইন আর কোসাইন দুটাই বের করতেছি, হুম। ওই তো যখন আমরা তো একটা আছে না যে অড আর ইভেন এর জন্য, হ্যাঁ। যে হ্যাঁ। ইভেন হইলে A0 আর an দুটা চলে গিয়ে থাকে, আর বি থাকে 0। হুম। স্যার এখন তাহলে কি স্যার এটা কি এরকম করে বলা যায় যাচ্ছে যদি an যদি 0 মানে A0 যদি 0 হয়ে যায়, হুম। তাহলে কি অটোমেটিক্যালি বলা যাচ্ছে যে an ও 0 হবে? হ্যাঁ, এবং সেই আপনি যা যা বলেন সেই কথাগুলো রাইট নাও স্ক্রিনে লেখা আছে, দেখেন। এই যে এই লাইনটাই দেখেন, ইনডিড ইফ এফ হ্যাজ এ ফুরিয়ার ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ইজ ইভেন, দেন বি ওমেগা জিরো এসে পড়ে, তখন শুধু এ ওমেগাটাই থাকে। সো এটা শুধু ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল হয়। সিমিলার লজিক আরেকবার এখানে দিচ্ছে অডের জন্য। ওকে স্যার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। স্যার ল্যাপ্লাসের একটা কোয়েশ্চেন ছিল। হুম। স্যার ল্যাপ্লাসে আপনি একবার ক্লাসে রিজেকশন রিজিয়ন বুঝিয়েছিলেন, যে রিজেকশন, স্যার ওইটা কি আরেকবার একটু বোঝানো যাবে? রিজেকশন রিজিয়ন, আমি কি রিজেকশন রিজিয়ন টার্মটা ইউজ করছি নাকি রিজিয়ন অফ কনভার্জেন্স? ও, স্যার দুইটাই বোধ হয়, জি স্যার। আচ্ছা, একটু শর্টকাটে বলি, হ্যাঁ। জি আহ, স্যার। আমি একটু হোয়াইট বোর্ডটা অন করতেছি। আচ্ছা, এস ডোমেইন হচ্ছে পুরা আর্গন প্লেন, রাইট? এখন আপনি এফ অফ টি একটা ফাংশন, তাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলেন, করে ক্যাপিটাল এফ এস পেলেন। কিন্তু যখন ট্রান্সফর্মটা করলেন, করতে গিয়ে দেখলেন যে এভরি এস এর জন্য এটা ট্রু না। এই পুরা ব্যাপারটার সাথে সিরিজের কনভার্জেন্স একটা লিঙ্ক আছে। কারণ অরিজিনালি ভেতরে ভেতরে আসলে তো একটা একটা রিমেন সামের মতো একটা সামেশন অফ সিরিজ, তাই না? ইন্ট্রিগাল মানে তো একটা সিরিজ। সো সেখানে তো একটা ইনফাইনাইট সিরিজের একটা কনভার্জেন্সের আইডিয়া এসেই পড়ে। সো টেইলর সিরিজ বা ম্যাকলরিন সিরিজের মতোই চিন্তা করেন, যে একটা ফাংশন, ধরেন যে লগ 1 - x এর যে সিরিজটা আছে, বা আরো সহজটা নিয়ে 1/1 - x এর যে সিরিজটা, সেটা হচ্ছে 1 + x + x²। এইটা ট্রু যখন মডুলাস অফ এক্স লেস দেন 1। কারণ এক্স এর এভরি ভ্যালুর জন্য এই রাইট সাইডের সিরিজের ভ্যালুটা লেফট সাইডে পাওয়া ভ্যালুটাতে কনভার্জ করে না, আন্ডার কন্ডিশন আছে। ঠিক সেরকম এভরি পয়েন্ট ইন দা কমপ্লেক্স প্লেনের জন্যই এই লোকের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা আসে না। তার কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম এট দ্য এন্ড অফ দ্য ডে একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, এটার আপার লিমিটটা ইনফাইনাইট।
সো ইমপ্রপার ইন্টিগ্রাল কনভার্জেন্ট হইতে পারে, ডাইভার্জেন্ট হতে পারে, এমনকি কন্ডিশনালি কনভার্জেন্ট হইতে পারে, কোনটা সার্টেন প্যারামিটারের ভ্যালুর উপর ডিপেন্ড করতে পারে। এইখানে সেই প্যারামিটারটাই হচ্ছে আপনার এই এস। সো যখন আমরা কাউকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করি এবং অ্যান্সার পর্যন্ত পৌঁছাই, সেই প্রসেসের মাঝখানে কোন একটা স্টেপে হয়তো এমন কিছু একটা থাকে যেখান থেকে আমরা ক্লু পাই যে কোন এস গুলার জন্য এটা কনভার্জ করবে আর কোন এস গুলার জন্য করবে না। এন্ড ধরেন দেখা গেল এরকম একটা সার্কেল পেলাম, ইউনিট রেডিয়াস, এই সার্কেলের ভেতরের পয়েন্ট গুলার জন্য হচ্ছে এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জ করে, আর এর বাইরের জন্য হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জ করে না। তখন আমরা বলি যে কনভার্জ করে যেই রিজিয়ন থেকে এস চুজ করলে, যেই যেই এস গুলার জন্য কনভার্জ করে তাদেরকে মিলে যে রিজিয়নটা, সেটাকে আমরা বলি হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স। আচ্ছা, জি। জি ওকে। স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট। আচ্ছা, মেসেজে ইসমাম বেশ কয়েকটা আচ্ছা, 11.8 এ কনফিউশন আছে দেখি। মেসেজে 11.8 এ কনফিউশনের ব্যাপারে একজন লিখছে। 11.8 এ যাই, 11.8 এর এক্সারসাইজ খুব সম্ভবত 6 থেকে 8 এবং 13। আপনাদের এই জাতীয় কোয়েশ্চেন গুলা, 6 থেকে 8 এই জাতীয় কোয়েশ্চেন গুলা নিয়ে রাইট নাও 8 নাম্বারটা চিন্তা করতে পারেন, ফুরিয়ার কোসাইন সাইন ট্রান্সফর্ম অঙ্ক করে চেক করতে পারেন যে আসে কিনা। বাট যেই সব প্রশ্নে এরকম একটু রিজনিং টাইপ ব্যাপার আছে, কিছুটা থিওরিটিক্যাল অ্যানালাইসিসের ব্যাপার আছে, ওই টাইপগুলো নিয়ে অনেক বেশি কালকের পরীক্ষার জন্য আজকে রাতে এত বেশি বদার না করলে চলবে। ফাইন্ড এফ এস ইটিওমেনেসিস ফ্রম 4A and formula 3 of table 1 in section 11.10 from 4A and formula 3 of table 1 in section 11.10. Formula 3, C cap of 1. আচ্ছা, হ্যাঁ এটা তো খুবই সহজ। আর 4A কি? 4A আবার কি? 11.8 তো না, 11 এর আগেরটা 4A, 4A তে যাই। আচ্ছা, এই ফর্মুলা ইউজ করে ওইটা কি পারতেছেন না ইসমাম? এইটা ইউজ করতে বলছে, এবং এটা তো হচ্ছে ডেরিভেটিভের ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা তো একটা নোন ফর্মুলা, এটার উপর ক্লাসে অঙ্ক করা হয়েছে। আর আরেকটা হচ্ছে এই টেবিলের 3 নাম্বার ফর্মুলা, যে e⁻⁻x এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এটা। এদেরকে ব্যবহার করে কার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে হবে? কয়েক পেজে ঘোরাঘুরি করতে হচ্ছে। e⁻⁻x, হ্যাঁ ইসমাম এটা তো পারা উচিত আসলে। e⁻⁻x কে একবার ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস চিহ্ন ছাড়া e⁻⁻x থেকে যায়। সো এই আইডিয়াটাকে, e⁻⁻x কে ধরবেন ফাংশন অফ এক্স, তার ডেরিভেটিভ হচ্ছে -f(x). সো ওই ফর্মুলা বসে দিলে অঙ্ক হয়ে যাবে না?
আমাকে একটু আওয়াজ দিয়েন, বুঝতে পারলেন কিনা আমি কি বলছি। এই ইকুয়েশনটাকে ব্যবহার করে অঙ্ক করতে বলছে, সো ক্লুও দিয়ে দিছে কিভাবে করা যায়, এবং বের করতে বলছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এইটাকে ধরলাম এফ অফ এক্স, তাহলে এফ ড্যাশ অফ এক্স কি, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন এই ইকুয়েশন ব্যবহার করি যে এই মাইনাস ই টু মাইনাস এক্স আমি মাইনাস এফ অফ এক্স ধরে ফেলতে পারি। সো এইখানে যদি আমি মান বসাই, তাহলে লেফট সাইডটা এখানে লিখি, লেফট সাইডটা হয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস ফুরিয়ার কোসাইন অফ এফ এক্স, আর রাইট সাইডটা হচ্ছে ওমেগা টাইমস ফুরিয়ার সাইন অফ এফ অফ এক্স মাইনাস রুট ওভার 2/পাই অফ জিরো। এফ অফ জিরো ভ্যালু হচ্ছে 1, এটা লেখা লাগে না। হ্যাঁ, তো ফুরিয়ার সাইন ফুরিয়ার কোসাইন দুইটাই ইনভলভ হয়ে গেছে, তাহলে আমাদের রিপিটেড ইউজ হলে ভালো হতো নাকি, অথবা আমরা বি ইউজ করতে পারি। এই ইউজ করতে বলা হয়েছে, তার মানে তো এমন না যে বি ইউজ করা যাবে না। তো এইখান থেকে আমরা হচ্ছে আবার এখানকার জন্য এই যদি ইকুয়েশন বসাতে, তাহলে মাইনাস ফুরিয়ার সাইন এফ অফ এক্স আসতেছে, যদি এফ ড্যাশের জায়গায় মাইনাস এফ বসাই দিই, আর রাইট সাইড আসতেছে হচ্ছে মাইনাস ওমেগা, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে ফুরিয়ার কোসাইন অফ, ও এখান থেকে এফ অফ এক্স ছিল, সেটা মাইনাস এফ অফ এক্স। এখন মনে মনে যেটা করবেন, এখন ফুরিয়ার কোসাইন অফ এফ অফ এক্স এইটার নাম দিলেন, দিলেন সে আলফা। আর ফুরিয়ার সাইন অফ এফ অফ এক্স এটার নাম দিলেন সে বিটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে বিটা, এটা হয়ে যাচ্ছে আলফা। সো আলফা বিটা কিং ভ্যারিয়েবল, দুইটা ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। আপনি যদি সলভ করেন তাহলে আলফা কত বিটা কত দুইটি পেয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার করলাম। এরপরে আবার 11.2 এর 15/18 থেকে 11.2। একই রকম যে কোনো একটার ব্যাপারে আইডিয়া থেকে আশা করি হবে। ফুরিয়ার সিরিজ পিরিয়ড 12 ধরে নিয়ে, সো আপনি এখানে জাস্ট ইকুয়েশনটা বের করতে পারলে কিন্তু আপনার কাজ হয়ে গেছে, তাই না? আপনি যদি ফাংশন এফ অফ এক্সটা বের করতে পারেন, এই সময় একটু আমাকে এটা অ্যান্সার দিন। এফ অফ এক্স এর ইকুয়েশনটা যদি আপনাকে আমি দিয়ে দিই পিস ওয়াইজ আকারে, তাহলে বাকিটা কি আপনি ফর্মুলা ভাষায় অঙ্ক করতে পারবেন না? ইয়েস স্যার। আর স্যার, হ্যাঁ, এইসব ক্ষেত্রে আমরা কি গ্রাফ দেখে বলতে পারবো এটা কি অড ইভেন কোনটা হবে? হ্যাঁ, গ্রাফ তো বরং আরো সহজে আমাকে বলে যেটা অড না ইভেন। এটা কি, এই 15 নাম্বারটা কি? স্যার নেগেটিভ দিলে নেগেটিভ চলে যেতে, এটা অড স্যার। হ্যাঁ, এটা অড, তো দেখেই বলে দেওয়া যাচ্ছে। 16 নাম্বারটা ইভেন হবে, 16 নাম্বারটা ড্রয়িং দেয় নাই, ইকুয়েশনে দিয়ে দিচ্ছে। তাহলে কি পারবেন এগুলো নাকি? আপনার কাছে কিন্তু ফর্মুলা রেডি, ল্যাপ্লাস অফ এফ অফ এক্স এর ফর্মুলা রেডি। আর এটা যদি 11.2 শুরুর দিকের চ্যাপ্টার, তার মানে মিন করা হচ্ছে যে, ও ল্যাপ্লাস তো না, ফুরিয়ার। সো এখানে মিন করা হচ্ছে যে ডাইরেক্ট ডাইরেক্ট ফুরিয়ারের ফর্মুলা দিয়ে কাজ করবেন, ফুরিয়ার সিরিজ বের করবেন। সো ট্রান্সফর্ম না, এটা ফুরিয়ার সিরিজ। সো মানে আপনার স্যার খালি, আমার যেটা সমস্যা ছিল, হ্যাঁ স্যার বলুন। আমার যেটা মেইন সমস্যা ছিল যে স্যার 15টা আমরা যখন 15 থেকে যখন আমরা এফএক্স গুলো বের করি, হুম, তারপরে এটার লাগে অড ইভেন কেমন হয় এটা আমি আমি আর কি বের করতে পারছিলাম না। আচ্ছা। সো আপনার প্রশ্নটা হচ্ছে আপনি কি কনক্লুশন এক্সামে গ্রাফ থেকে বলতে পারবেন কিনা যে আমরা দেখে বুঝতে পারছি এটা অড? জি স্যার। হ্যাঁ, আপনি এটা পারবেন।
By observation of the graph we can clearly see that the function is an odd function. আর আপনার আচ্ছা স্যার। তারপরও আমি ইকুয়েশন দিয়েও দেখাই দিচ্ছি, হ্যাঁ, আপনি এইটার এফ অফ এক্স টা বের করতে পারছেন কিনা বলেন। এফ অফ এক্স টা কি হবে? তিনটা পিস হবে। একটা জি হচ্ছে স্যার। একটা হচ্ছে এক্স, এই পয়েন্টটা কত? -π থেকে π/2 এর পাই জন্য। বাই টু। সো পাই থেকে পাই বাই টু পর্যন্ত। আরেকটা হচ্ছে -π/2 থেকে π/2। পাই বাই টু। আরেকটা হচ্ছে পাই বাই টু থেকে পাই। পাই। সো প্রথমে বলেন -π থেকে পাই বাই টু ইকুয়েশনটা কি? স্যার -x - π। x+y = -π, সো y = -x - π। So এখানে লিখলাম -x - π, কমা। আচ্ছা, মাঝখানের অংশটা y = x নাকি? এটা তো এক্স। হুম। ইয়েস স্যার। আর লাস্টেরটা হচ্ছে -x+π নাকি? ইয়েস স্যার। এখন দিস ইজ এফ অফ এক্স। আপনার এখন বের করতে হবে এফ অফ -x। তাহলে যত জায়গায় এক্স আছে সব জায়গায় -x বসাতে হবে। তাহলে আসবে হচ্ছে x - π -x x+π। এটা হচ্ছে -π থেকে -π/2 পর্যন্ত। এটা হচ্ছে -π। এটা কিন্তু করতে হবে না, আমি জাস্ট প্রাসঙ্গিক আশাতে আপনাকে এই এই ব্যাপারটাও দেখায় রাখতেছি। So এইখানে -x হয়ে যাবে কিন্তু π/2 -x π। তো আপনার কাজ হচ্ছে এইদিকে এই মুহূর্তে না তাকায় ইনইকুয়ালিটি গুলাকে চেঞ্জ করা। এখানে -x আছে, আগেরটার সাথে কম্পেয়ার করতে হলে এখানে x আনা লাগবে। সো এই ইনইকুয়ালিটিতে প্রত্যেক সাইড, এখানে সাইড বলা তিনটা টার্ম, যেহেতু সাইড বলাটা ঠিক লজিক না, বাট বুঝে নিন উভয় পক্ষের মতো করে বলতেছি। তিন পক্ষেই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে কি আসতেছে? দিকগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হবে পাই > x > π/2। এটা কি এক্স্যাক্টলি এখানকার লাস্ট কন্ডিশনটা না? ইয়েস স্যার। আচ্ছা, মাঝখানেরটাকে যদি গুণ করি তাহলে এটা যা আছে তাই থেকে যাচ্ছে, এটা হয়ে যাবে π/2 > x > -π/2। এটা ঠিক মাঝখানেরটাই আগে যেটা ছিল। আর লাস্টেরটাতে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে আসতেছে -π/2 > x > -π। এটা হচ্ছে প্রথম কন্ডিশনটা। তার মানে সিকুয়েন্সটা উল্টায় গেল, রাইট? সো আগেরটার সাথে ম্যাচ করার জন্য প্রথমে যেটা ইকুয়েশন সেটার সাথে আমরা এখন ম্যাচ করবো কোনটা? এখানকার লাস্টেরটা। তাহলে এই যে আমি এবার অন্য কালারে দেখাই, পিঙ্ক কালারে আমি এখানে একটা সার্কেল করলাম, এর সাথে আমি কম্পেয়ার করবো এ। তো এই পিঙ্ক কালারের গোলার ভিতরে ফাংশন যদি কি একটা একটা নেগেটিভ না? ইয়েস স্যার। আচ্ছা, এবার পিঙ্ক রেক্ট্যাঙ্গেলে তাকান, এটার সাথে কম্পেয়ার করবো এটা, এই দুই ফাংশন কি একটা একটা নেগেটিভ না? জি স্যার। ফাইনালি একটা ব্লু সার্কেল দিব, এই ফাংশনটা আর এই ফাংশনটা একটা একটা নেগেটিভ কিনা? ইয়েস স্যার। তাহলে এটা এক্স্যাক্টলি -f(x) আসলো কিনা? বুঝতে পারছি স্যার। ওকে। সো যদি ম্যাথমেটিক্যালি অঙ্ক করে দেখাতে হয় তাহলে এভাবে দেখাইতে হইতো। তাহলে আমি ক্লিয়ার করলাম। তাহলে এই 11.2 থেকে আর কোনো কনফিউশন আছে কিনা? স্যার 16-র এফএক্স এর জন্য স্যার ওই ইন্টিগ্রালটা স্যার একটু দেখা দিলে ভালো হতো স্যার। পোলার ফাংশনটার জন্য ইন্টিগ্রাল? যে ইন্টিগ্রাল ফর্মে দেখা দিলে ভালো হতো স্যার। আচ্ছা, কেন প্রবলেম হচ্ছে এটাতে? স্যার ওই তো অ্যাবসলিউট মানটা ভাঙাইতে পারছি না, মানে ইন্টিগ্রালের ভিতর ঢুকে গেলে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, দেখেন, n bn যেটাই আসুক আমি মানে ওই প্রত্যেকটাতে একই রকম দেখতে ওগুলা লিখতেছি না, আমি খালি ফাংশনটাকে লিখতেছি। -1 থেকে 1 এক্স মডুলাস অফ এক্স ডিএক্স। এখানে কোনোটায় কজ এন এক্স কোনোটায় সাইন এন এক্স, ওইটা বাদ দিই, হ্যাঁ, খালি এটা দেখাই।
তো এইরকম ইন্টিগ্রালকে আমরা দুইটা ভাগে, আমি দুই ভাবে জিনিসটাকে দেখাবো, দুই ভাগে ভাঙতে পারি। একটা হচ্ছে -1 থেকে 0, আর একটা হচ্ছে 0 থেকে 1, রাইট? এখন -1 থেকে 0-র মাঝখানে মডুলাস অফ এক্স, এটা কত? নেগেটিভ নাম্বারকে মডুলাস করলে কি একটা পজিটিভ বানাই দিতে হয় না? জি স্যার। মানে আইডিয়াটা আমি এটা মিন করতেছি, মডুলাস অফ এক্স আসলে কি, এক্স অথবা -x। এক্স কখন হয়, যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0। আর -x কখন হয়, যখন এক্স লেস দেন 0। নেগেটিভ হইলে আরেকটা এক্সট্রা মাইনাস দিয়ে পজিটিভ বানাই, তাই তো? ইয়েস স্যার। সো যখন নেগেটিভ নাম্বার -1 থেকে 0, এই ইন্টারভালের সকল এক্সই তো নেগেটিভ, তাহলে তার মডুলাস করলে আরেকটা মাইনাস দিয়ে পজিটিভ বানাইতে হবে। তার মানে এখানে আমি মডুলাস অফ এক্স এর জায়গায় -x বসাই দিচ্ছি। আর যখন 0 থেকে 1, তখন সে পজিটিভই আছে, তাহলে মডুলাস অফ এক্স যাহা, এক্স ও তাহা। তো এখানে মডুলাস অফ এক্স এর জায়গায় এক্স বসাই দিচ্ছি, এইভাবে হ্যান্ডেল করতে পারি। আমি কি বুঝতে পারছি? ইয়েস স্যার। বাট এই অঙ্কটা আমরা এভাবে করব না, তার কারণটা বলি। ধরেন cos nx dx আছে, হ্যাঁ, আমরা an বের করতেছি মনে করেন। আর এই যে এখানে একটা কোএফিসিয়েন্ট থাকে না, 1/2 পাই হ্যান ত্যান, ধরেন ওইটার নাম দিলাম কে। দেখেন -1 থেকে 1-এর মাঝখানে এই এই ফাংশনটা অড, মডুলাস ফাংশনটা ইভেন, আর কস ফাংশনটা ইভেন। সো অড টাইমস ইভেন টাইমস ইভেন, আলটিমেটলি ফাংশনটা কি হইলো? অডই হয়ে গেল না? অড স্যার। সো ইয়েস অড স্যার। ফাংশন -1 থেকে 1-এর মাঝখানে ইন্টিগ্রেট করলে 0 হয়। আর যখন আপনি bn বের করতেছেন, এক্স মডুলাস অফ এক্স সাইন nx dx, এইটা অড, এইটা ইভেন, এটা আবার অড, তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে? লাস্টে কি ইভেন হয়ে যাবে স্যার? সো আমি এখানে 2k দিয়ে 0 থেকে 1 বানায় ফেলবো। আর 0 থেকে 1 বানায় ফেললে এখন যেহেতু পজিটিভ নাম্বার ডিল করতেছি, মডুলাস অফ এক্স লেখা আর শুধু এক্স লেখা একই কথা। এই জন্য এটা 0 থেকে 1 এক্স ইন্টু এক্স সাইন এক্স লিখে ফেলবো পরের লাইনে। সো একটু আগে মেইন জিনিসটা এক্সপ্লেন করছি, আর এখন কি এক্সপ্লেন করলাম, কিভাবে শর্টকাট মারা যায়। এন্ড শর্টকাটে যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি জিনিসটা আরো সহজ হয়ে যাচ্ছে। তারপরে মেইন জিনিসটা শিখা লাগবে, বোঝা লাগবে, তাই মেইনটা দেখাইছিলাম। আমি কি ক্লিয়ার করতে পারছি? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট প্রবলেম। স্যার 18, 19, 20-এর কি স্যার, এগুলা কি স্যার মানে অতটা জরুরি লাগবে? আহ দেখেন, ধরেন 18 নাম্বার প্রবলেমটা এখানে আসলে করছে কি, এখানে আসলে অনেক পাকনামি করে আপনাকে একটা এইরকম ফাংশনের গ্রাফ উপহার দিছে, দিয়ে বসে ফুরিয়ার সিরিজ বের করো। গ্রাফটা কার গ্রাফ সেটা একটু বেশি পেঁচায় পেঁচায় বসে, বাট আলটিমেটলি আপনার শুধু গ্রাফটা রিকগনাইজ করলেই চলতেছে, যে নর্মাল একটা কোসাইন সাইনোসয়েডাল ভোল্টেজ ওয়েভ, সেটা হাফ ওয়েভ রেক্টিফায়ারের থ্রুতে পাস করতেছেন। তাহলে শুধু পজিটিভ হাফটা থাকতেছে, নেগেটিভ হাফ গুলো 0 হয়ে যাচ্ছে। So, শুধু ইনিশিয়াল যে গ্রাফটা, যার ফুরিয়ার সিরিজ বের করতে হবে যে পিরিয়ডিক ফাংশনের, সেই ফাংশনটাকেই ডিসক্রাইব করছে, সেরকম একটা কিছু তো আসতেও পারে। ইনফ্যাক্ট এই ল্যাঙ্গুয়েজে না দিয়ে আমি তাতে অ্যাকচুয়াল হাফ ওয়েভ রেক্টিফায়ারের আউটপুট একেও দিতে পারি এক্সামে, তাই না? বের তো করবেন আলটিমেটলি জাস্ট ওই একই ফর্মুলায় বসায় সেই ফুরিয়ার সিরিজটাই। তো এটা আসতে পারে, কিন্তু আসলে তো ক্ষতি হচ্ছে না। আমি কি বুঝতে পারছি? জি স্যার। আর 20 নাম্বার যেটা, এটার ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম, প্রত্যেক ফুরিয়ার সিরিজের অঙ্ক শেষে এক্স এর একটা সার্টেন ভ্যালু বসায় এরকম কোনো নাইস কোনো সিরিজ পাওয়া গেলে সেটাকে অনেক সময় লেজুর প্রশ্ন হিসেবে দিয়ে দেওয়া হয়। এটা বোনাস প্রশ্ন আপনার জন্য। মানে অরিজিনাল এটা ফুরিয়ার সিরিজের প্রবলেম হয়তো 6 মার্কে দিতাম, এই একটা এক্সট্রা জিনিসের জন্য ওইটা হয়তো বা 8 মার্কে দিচ্ছি, ওই 2 মার্ক, এক্সট্রা 2 মার্ক তো পুরাটাই বোনাস। অ্যান্সারে মান বসাচ্ছেন জাস্ট। বুঝতে পারছি কি? আচ্ছা স্যার। এরকম একটা এক্সাম্পল কিন্তু করা আছে উপরে, সলভ প্রবলেমে, সেখানে দেখেন এক্সাম্পল।
ওকে, নেক্সট প্রবলেম। স্যার তো 22 নম্বরে বলছে যে একটার গ্রাফ থেকে আরেকটা গ্রাফ বাই করতে, এটা কেমনে করতে হয় স্যার? একটা গ্রাফ থেকে একটা গ্রাফ না, একটা ফুরিয়ার সিরিজ থেকে একটা ফুরিয়ার সিরিজ। প্রবলেম 8 এর গ্রাফটা দেখলাম হচ্ছে, এটা হচ্ছে মডুলাস অফ এক্স এর গ্রাফ। আর প্রবলেম 17, এটা হচ্ছে মডুলাস অফ এক্স। হ্যাঁ, দেখেন, প্রবলেম 8 এর গ্রাফটা যে মডুলাস অফ এক্স এর গ্রাফ ছিল, সেটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। এই গ্রাফটা কিসের গ্রাফ বলেন তো? আমি যদি প্রথমে মাইনাস মডুলাস অফ এক্স চিন্তা করি, এটা ছিল মডুলাস অফ এক্স, তাহলে মাইনাস মডুলাস অফ এক্স দেখতে এমন হবে। কিন্তু তার থেকে আবার আপ শিফট করে দিছি 1 ইউনিট, তাহলে এটা আসলে মাইনাস মডুলাস এক্স প্লাস 1। সো অ্যাজ ইফ আপনার শুধু মডুলাস অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম জানা, ফুরিয়ার সিরিজ জানা আছে, তাহলে সেই ফুরিয়ার সিরিজকে একটা মাইনাস দিয়ে গুণ করবেন আর পুরো সিরিজে একটা 1 যোগ করবেন, তাহলে আপনি 17 অ্যান্সার পেয়ে যাবেন। মানে 8-এর অ্যান্সার যারা যদি থাকে আগে থেকে, তাহলে 17 অ্যান্সার পাওয়ার জন্য একটা মাইনাস দিয়ে গুণ করে একটা 1 যোগ করলে অ্যান্সার পেয়ে যাচ্ছেন। আমি কি বুঝতে পারছি? ওকে স্যার। ওকে। তাহলে তো 30 নম্বরটাও সেমই। Obtain the solution to problem 26 from that of 27. হ্যাঁ, সেম। কিন্তু এখানে একটা গ্রাফ থেকে একটা গ্রাফ কিভাবে আসবে সেটা একটু কঠিন, কিন্তু রিফ্লেকশন করতে হবে, সো এফ অফ মাইনাস এক্স আনতে হবে। ইনফ্যাক্ট 26-এরটা যদি এফ অফ এক্স হয়, 27-এরটা আসলে এফ অফ মাইনাস এক্স, নট রিয়েলি মাইনাস এক্স। মানে রিফ্লেকশনটা আমি ভুল বলছি, রিফ্লেকশনটা জিরোর রেসপেক্টে না, পাই/2 রেসপেক্টে। সো এইটাকে মিরর চিন্তা করতে হবে। সো এইটাকে মিরর চিন্তা করলে আসতেছে হচ্ছে এফ অফ পাই/2 মাইনাস এক্স। সো এইটা যদি এফ অফ এক্স হয়, এইটা হবে এফ অফ পাই/2 মাইনাস এক্স। আচ্ছা স্যার। আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে দেন। একটা পয়েন্ট থাকতে হবে যেটা আনচেঞ্জ, সেটা হচ্ছে পাই/2 পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করছি, পাই/6, পাই/6। এটা পাওয়ার উপায় কি? একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টটা আনচেঞ্জ রিফ্লেকশনের জন্য, সেটা হচ্ছে এই পয়েন্টটা। So এই পয়েন্টটা এক্স ইকস টু পাই/2 তে আছে। তার মানে এফ অফ, মানে এক্স আর পাই/এক্স, এদেরকে ইকুয়াল ধরে এক্স এর যে ভ্যালুটা আসা লাগবে সেটা হওয়া লাগবে পাই/2। দিস ইজ দ্য আইডিয়া। অর্থাৎ এক্স ইকস টু পাই/2 বসালে এই লোকটা যা ভ্যালু দিবে এই লোকটা সেম ভ্যালু দিবে, এই কথাটা সত্য হওয়া লাগবে। এই জন্য এখানে পাই হওয়া লাগবে। সো আইডিয়াটা এরকম যে এফ অফ এক্স, এইটা থেকে যে গ্রাফটা পাবেন সেটা যদি এফ অফ এ/এক্স হয়, তাহলে এক্স ইকুয়ালস টু এ/এক্স ধরে সলভ করে পাওয়া লাগবে এই ফিক্স পয়েন্ট, যেটা চেঞ্জ হয় না আন্ডার রিফ্লেকশন। ইন দিস কেস এটা পাই/2। তাহলে এক্স ইকুয়ালস টু পাই/2 যদি এখানে বসায় দেন, তাহলে এটা কত আসতেছে? পাই/2 ইকুয়ালস টু এ/পাই/2, সেখান থেকে এ আসতেছে পাই। আরো অসংখ্য 1 কোটি ওয়েতে এটা চিন্তা করা যেতে পারে, আমি এটা একটু সহজ, আমার এভাবে চিন্তা করতে একটু সহজ হয়। সো এটা হবে হচ্ছে পাই। ওকে, নেক্সট। অলরাইট, যদি আর কোনো প্রবলেম না থাকে,
তাহলে আমি রেকর্ডিংটা অফ করতেছি ফার্স্টে। স্যার একটু 29 নাম্বারটা একটু ও স্যার। আচ্ছা, এখানে যে 29টা, ইয়েস স্যার। এটাই কি প্রবলেম বলেন? দেখেন উপরে কোন একটা জায়গায় বলা আছে যে নিচের সব প্রবলেমের জন্য পিরিয়ড কত ধরবো। ও এটা হাফ রেঞ্জ এক্সপ্যানশন। হাফ রেঞ্জ এক্সপ্যানশন আমরা করি হচ্ছে এরকম এক হাফের জন্য। সো হাফ রেঞ্জ এক্সপ্যানশন আপনাদের করানো হয়েছে ক্লাসে, মনে করে দেখেন এই যে। আর এটাকে ইভেন বা অডের মতো ট্রিট করতে হবে না, যে কোনো একটা করলেই তো হয়। হ্যাঁ, যে কোনো একটা করলেই হয়। আহ, এখন আহ, কিছু বলে দেওয়া না থাকলে আপনারা দুইটাই করবেন, ইভেন পিরিয়ডিক এক্সটেনশনও করবেন, অড পিরিয়ডিক এক্সটেনশনও করবেন। আহ, ক- আমি হইলে পরীক্ষায় বলে দিব যদি দুইটাই চাই, ফাইন্ড দ্য টু হাফ রেঞ্জ এক্সপ্যানশন। তো এইখানে কোয়েশ্চেনে কি বলে দিছে, ইজ দিস ফাংশন ইভেন অর অড অর নিদার ইভেন, সরি এটা না। Find A, the Fourier cosine series, B, the Fourier sine series, sketch f of x and its two periodic extensions, show the details. ও ফুরিয়ার সাইন সিরিজও বের করতে হবে, ফুরিয়ার কোসাইন সিরিজ, ফুরিয়ার সাইন আর ফুরিয়ার কোসাইন সিরিজ বের করা তো কোনো ব্যাপার না এটা। আপনি ধরে নিবেন এটা হচ্ছে টাইম পিরিয়ড, এটা এই 0 থেকে π পর্যন্ত এটা কপি পেস্ট হচ্ছে। সো খালি ফর্মুলায় বসায় দিবেন। আর এরপরে হচ্ছে স্কেচ এফ অফ এক্স এন্ড ইটস টু পিরিয়ডিক এক্সটেনশনস। সো এই এই যে দুইটা এক্সটেনশন পাইছেন সাইন আর কোসাইন, সেই দুইটাকে এবং মূল ফাংশনকে এক জায়গায় স্কেচ করবেন। সো এক জায়গায়, একই জায়গায় স্কেচ করে ফেললে আপনারা ওই এইরকম একটা টাইপের জিনিস পাবেন। এই যে এটা এটা পরীক্ষায় স্কেচ করা ডিফিকাল্ট হবে কালার পেন না থাকলে, মানে এরকম প্রশ্ন হয়তো আমি দিবও না। এই যে এই জায়গাটা রিপিট হয়েছে, এরকম টাইপের, এরকম টাইপের ফিগার আসবে, সেম জায়গায় প্লট করে এরকম টাইপের ফিগার আসবে যেখানে এই ডাবল লাইন পড়তে পারে আপনার। অলরাইট, ওকে স্যার। নেক্সট কোয়েশ্চেন। স্যার। হ্যাঁ বলেন। স্যার আচ্ছা স্যার, এই যে অয়েলার আর মডিফাইড অয়েলার স্যার। হুম। স্যার আমি যদি মানে স্যার মডিফাইড অয়েলার থেকে ওয়াই এর যে ভ্যালুটা পাই স্যার, হ্যাঁ, স্যার এটা কি পরের বার মানে এই যে অয়েলারের যে ওয়াই ওয়ান ওখানে কি আমি মানে অয়েলার থেকে পাওয়াটা দিব নাকি মডিফাইড অয়েলার থেকে পাওয়াটা দিব স্যার? মডিফাইড অয়েলার থেকে আগের পয়েন্টের ডাটাটা আপনি মডিফাইড অয়েলার দিয়ে বের করবেন, অয়েলার দিয়ে আসলে বের করবেন না। অয়েলারটা মাঝখানে হেল্পিং হ্যান্ড হিসেবে আসছে, স্বার্থপরের মতো ব্যবহার করছেন, যখন আপনার তার সাথে স্বার্থ শেষ ফেলে দিবেন। অলরাইট। মানে স্যার অয়েলারের ভ্যালু বের বের করার জন্য মডিফাইড অয়েলারটা ইউজ করবো স্যার? আপনি যখন এভাবে বলতেছেন, বলতে কিছুটা কনফিউশন লাগতেছে, হ্যাঁ আমি আমি পুরাটা বলি। আপনার ওয়াই নট আছে, এখান জি স্যার। থেকে আপনার ওয়াই ওয়ান পর্যন্ত যেতে হবে, যাওয়ার পর আপনাকে ওয়াই টু তে যেতে হবে, তারপর আপনাকে ওয়াই থ্রিতে যেতে হবে, এটসেট্রা। অ্যান্সারে আপনি লিখবেন হচ্ছে এই ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি যাদেরকে পাইলেন ম্যানেজ করলেন, রাইট? জি স্যার। এখন এই যে ওয়াই ওয়ানে যাচ্ছেন, এটা যাওয়ার পথে আপনার অন্য একটা ওয়াই ওয়ান এর হেল্প লাগতেছে, এটা হচ্ছে ব্লুটা হচ্ছে অয়লার দিয়ে বের করা, ইউজ করে আপনি এইখানে মডিফাইড অয়লারটা পাইছেন। এখন আপনি যখন ওয়াই, আপনার প্রশ্নটাকে আমি ভালো করে বুঝছি কিনা আমাকে দিয়ে যান, আপনার প্রশ্ন হচ্ছে পরের বার যখন আমি ওয়াই টু ইউজ করবো, তাহলে এই ওয়াই ওয়ানটা থেকে যাব নাকি এই ওয়াই ওয়ানটা, এটা জিজ্ঞেস করতেছেন, রাইট? না মানে স্যার পরের বার আবার অয়েলার বের করবো না স্যার? মানে পরের বার আবার ওয়াই টু তো, অয়লার বের করবেন, কিন্তু সেটা তো ওয়াই টু, অয়লার দিয়ে ওয়াই টু বের করবেন। জি স্যার এই অয়েলারটা কি স্যার আমি মানে মডিফাইডারটা ইউজ করে হ্যাঁ, করবো নাকি এটা কি আপনি নর্মাল এখান অয়েলারটা থেকে ইউজ করবো? আসবেন নাকি এখান থেকে আসবেন, এটি আপনার প্রশ্ন জি না? স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, বাট লজিক্যালি দেখেন আপনার এই ওয়াই ওয়ানটাই প্রশ্নে পরীক্ষায় চাইছে এবং এইটা বেটার অ্যাকিউরেট। এইটা পেয়ে যাওয়ার পর আমি একে তো আর গুনবো না, এ আমার লাইফে নাই। আপনার কাছে একটাই ওয়াই ওয়ান আছে, আপনি এমন ভাবে এই ওয়াই ওয়ানকে ভুলে যাবেন যে আপনার লাইফেই নাই। ওকে আপনি সাহায্যের জন্য স্বার্থপরের মতো ব্যবহার করছেন। সো এখন আপনার লাইফে ওয়াই ওয়ান একটাই আছে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। ওকে। সো এইটাকে ব্যবহার করে ওয়াই টু বের করবেন, বেটার ওয়াই টুটা, তারপর আপনার এভাবে আগাতে থাকবে।
নেক্সট। স্যার কোন পার্টের কোন টপিক থেকে কটা প্রশ্ন করছে যদি বলতেন। এটা এর আগেও আলোচনা করছি, ক্লাসেও আলোচনা করছি, রাস্তায় একদিন কয়েকজনের সাথে দেখা হয়েছে, তাদের সাথেও করছি। মানে আমি রাফলি এরকম একটা মেনটেন করার চেষ্টা করছি। আপনাদের যেহেতু 7টা সেট, আমি ধরেন 2টা সেট নিউমেরিক্যাল থেকে দিছি, তাহলে বাকি থাকে হচ্ছে 5টা সেট। আমি হয়তোবা যতদূর মনে পড়ে 2টা সেট চেষ্টা করছি ল্যাপ্লাস থেকে দিতে, 3টা সেট ফুরিয়ার। ফুরিয়ারে বেশি কেন? কারণ ফুরিয়ার আসলে 2টা পার্ট, একটা ফুরিয়ার সিরিজ, একটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন ওইখানে আমি ভাগটা এভাবে করে থাকতে পারি, অথবা আড়াই আড়াইও করতে পারি। ল্যাপ্লাস আড়াই ফুরিয়ার আড়াই এরকম হয়ে থাকতে পারে, অথবা ল্যাপ্লাস 2 ফুরিয়ার 3 এটা হয়ে থাকতে পারে। এই রেঞ্জের কিছু। অ্যান্ড আলটিমেটলি এটা ফিক্স থাকবে কিনা এটা কিন্তু শিওর না, মডারেশন হওয়ার পর। মানে মানে আপনাদের কিন্তু আনসার্টেনটি অ্যাড হচ্ছে 2 স্টেপে। একটা স্টেপ হচ্ছে সেকেন্ড এক্সামিনারের প্রশ্ন থাকবে, আর আরেকটা স্টেপ হচ্ছে সেকেন্ড এক্সামিনারের ফার্স্ট এক্সামিনার মডারেশন হবে। সো মডারেশনের সময় কিন্তু আমার সেট ইনট্যাক্ট থাকবে তার গ্যারান্টি নাই। হতে পারে আমার একটা সেটের এ নিল মডারেট, আর সেকেন্ড এক্সামিনার একটা সেটের বি নিল। সো এটা কিন্তু 2 ধাপে আনসার্টেনটি অ্যাড হচ্ছে। সো আমারটাকে ফুল অ্যান্ড ফাইনাল ধরেন না, বাট আমার অনুমান যে সম্ভবত সেকেন্ড এক্সামিনারও আমার কাছাকাছি টাইপের একটা চিন্তা করবে। আপনিও যদি প্রশ্ন করতে বসতেন, চিন্তা করে দেখেন, আপনি হয়তো এই ধাঁচের একটা পার্টিশনই হয়তো করার চিন্তা করতেন। স্যার এখন যদি নিউমেরিক্যাল ল্যাপ্লাসের কিংবা উপপাদ্য যদি বলে দিতেন। বুঝিনি, আবার বলেন। এখন যদি আমরা নিউমেরিক্যাল আর ল্যাপ্লাস থেকে কোন কোন চ্যাপ্টার গুলো পড়বো এটা যদি বলে দিতেন। সবগুলা। আমি চেষ্টা করি প্রশ্ন স্প্রেড করে করতে, মানে হ্যাঁ। আর আপনি যেই স্পেসিফিক কোয়েশ্চেন করছেন, এটার অ্যান্সার দেওয়ার এখতিয়ার আমার নাই, এটা আসলে আপনিও জানেন। আমি আমার দেওয়াটা ইল্লিগাল। আচ্ছা স্যার, একটু অন্যভাবে কোশ্চেনটা করি স্যার। হুম। ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মটা কেমন ইম্পর্ট্যান্ট? আমি ভালো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আপনার এন্টায়ার ক্যারিয়ারের জন্য রোবোটিক্স। মানে স্যার আমি ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মটা খুব ভালোভাবে পারি, বাট ফার্স্ট ফুরিয়ারে গেলে কেন জানি হচ্ছে ঘোলায় ফেলি। না, এটা আপনার পুরো ক্যারিয়ারের জন্য কাজে লাগবে, হ্যাঁ। আপনি যতদিন রোবোটিক্সের সাথে আছেন, ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে থাকতে হবে। স্যার আমাদের যে স্টেপ রেসপন্স স্যার ইম্পালস রেসপন্স করিয়েছিলেন ওই যে ল্যাপ্লাসের স্যার, ওটা খুব কিরকম ইম্পর্টেন্ট? ওটাও ভালো ইম্পর্টেন্ট। মানে দেখেন, আপনারা ভালো টপিক খুঁজে খুঁজে যদি বলেন কেমন ইম্পর্টেন্ট, ঠিক এইগুলা তো পড়ানো হয়েছেই মূলত অ্যাপ্লিকেশনের লেভেলের কাছাকাছি গিয়ে। আমরা মানে এই টপিকগুলো হচ্ছে আমাদের কোর্সের থেকে কম্পারেটিভলি যেই জিনিসগুলো অ্যাপ্লিকেশনের ক্লোজার, সেই টপিকগুলোর কথা বলতেছেন। এগুলো তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। স্যার কিছু হ্যাঁ। স্যার ল্যাপ্লাস ফুরিয়ারে কিছু স্যার প্রবলেম ছিল এরকম যে ওই নেম নাম ধরে ইকুয়েশন দেওয়া। আচ্ছা, বুঝতে পারছি। মানে অমুক ইকুয়েশনটা ডিরাইভ করো, এরকম ক্ষেত্রে ইকুয়েশনটা কি সেটা আমি বলে দিব যদি প্রশ্নে দিই, কারণ ওইটা মুখস্থ রাখা আপনার দরকার হওয়া উচিত নাই কোর্স। আপনি কি উত্তর পাইছেন, বা আমি কি প্রশ্ন বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। মানে এমনি মানে এমনি ওগুলার ম্যাথ গুলো এমনি দেখে রাখবো। হ্যাঁ, দেখে রাখেন। স্যার কি দেখে রাখতে হবে? আমি বুঝতে পারিনি। মানে উনি প্রশ্ন করলো যে ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি, মানে আমার উদাহরণ থেকে ভাইবেন না যে আমি এইটা ইম্পর্টেন্ট বলতেছি, আমি উদাহরণের জন্য বলতেছি। কি যেন একটা ছিল, ধরেন রড্রিক্স ইকুয়েশন একটা কোথাও কিছু একটা ইনভলভ ছিল। হ্যাঁ, যে রড্রিক্স ইকুয়েশন আমরা ডিরাইভ করছিলাম, এবং ডিরাইভ করছিলাম জি ইউজিং স্যার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো জি স্যার। ওখানে আমি রড্রিক্স ইকুয়েশন ডিরাইভ করতে দিলাম, এরকম ভাবে প্রশ্ন দিব না। আমি যদি রড্রিক্স ইকুয়েশন ডিরাইভ করতে দেই, তাহলে ইকুয়েশনটা কি সেটাও বলে দিব। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে।
হতেও তো পারে আপনি ওই অঙ্ক আগে করেন না, কিন্তু পরীক্ষা হলে নিজে মিলানোর ক্ষমতা রাখেন। আপনাকে জাস্ট একটা ইনফরমেশন গ্যাপ দিয়ে আমি কেন বঞ্চিত করব? দ্যাট ইজ ওয়াই আমি এগুলা কখনো নাম দিয়ে ঠাস করে বলে দিই না যে এটা করো, এটার ইকুয়েশন করো, এটার প্রুফ করো। আমি কি প্রুফ করতে হবে সেটাও বলে দিই। আর কোনো কোয়েশ্চেন? অলরাইট, আমি ফার্স্টে রেকর্ডিংটা অফ করতেছি।